এটা নন্দন কলেজের হস্টেল। পরের দিন পরীক্ষা থাকার ফলে একটা ঘরে বসে 4 জন স্টুডেন্ট পড়াশোনা করছিল। প্রবীণ জানলার ধারে বসে পড়ছিল। হঠাৎ একটা জোরে আওয়াজ শুনতে পায়। মনে হলো বিল্ডিংয়ের ওপর থেকে কেউ যেন নিচে পড়ে গেল। 4 জন তাড়াতাড়ি নিচে নেমে এসে দেখে সেখানে কিচ্ছু নেই। তারপর 4 জন রুমে ফিরে আসে। 1 মাস আগে যেখানে আমার জাঠুতো ভাই পড়তো সেখানে একটা ছেলেকে ওয়ার্ডেন বকেছিল, তাই সে বিল্ডিং দিয়ে ঝাঁপ দিয়ে মরে গেল। আর ভূত হয়ে সেই হস্টেলের আশেপাশে ঘুরে ভয় পাওয়াতো। একদিন হস্টেলের ওয়ার্ডেনের পা ভেঙে গেল, এইসব সেই ভূত করেছে এই ভেবে সেই হস্টেলটাকে খালি করে বন্ধ করে দেওয়া হলো। এই আওয়াজটা শুনে আমার সব মনে পড়ে ভয় লাগছে। আমি ভূত দেখিনি কখনো। আমি দেখেছি, ছোটবেলায় দেখেছি। হ্যাঁ, আর তোর ভয় লাগলো না? কি হয়েছিল? তখন আমার বয়স 11 বছর। যখন আমি ছোট ছিলাম আমার মায়ের মৃত্যু হয়ে গেল। আমি আর আমার বাবা দুজনেই বাড়িতেই থাকতাম। কৌশিক, আমার ট্রান্সফার কলিংপুরে হয়ে গেছে, আমাদের সেইখানে যেতে হবে। তাড়াতাড়ি সব প্যাকিং সেরে নাও। তাই আমরা সব জিনিসপত্র প্যাক করে দিয়ে পরের দিন কালিংপুর পৌঁছালাম। সেইখানে লোকেদের চলাচল কম ছিল। আমার বাবার সহায়ক আসলো আর আমাদের জিবিএম কলোনিতে একটা বাড়িতে নিয়ে গেল। সেই কলোনিতে খুব কম ঘর ছিল, সব খুব নির্জন ছিল। আমরা সেইখানে একটা বাড়িতে নামলাম আর সব জিনিসপত্র সাজিয়ে নিলাম। পরের দিন বাবা অফিসে চলে গেল। আমি সেইখানে কাউকে বেশি জানতাম না, কিন্তু সামনের আন্টি আমাকে সেদিনকে ডাকলো। বেটা, এদিকে এসো। তোমার সম্বন্ধে শুনলাম। তুমি ঘরে একা একা কি করবে? এসো, আমার বাচ্চাদের সাথে খেলবে। এসো। আমার বড় মেয়ে রমা, ছোট মেয়ে হেমা আর ছেলে শেখর, ওদের সাথে খেলো। এই বলে সেই আন্টিটা চলে গেল। প্রত্যেক দিন বাবা যাওয়ার পরে আমি সেই আন্টির বাড়িতেই খেলতাম। রামার বন্ধু রাজুও আমাদের সঙ্গেই খেলতো। আমার থেকে 2 বছর বড় রামার সঙ্গে আমি একটুখানি বেশি খেলতাম। রামাও আমার খুব খেয়াল রাখত। এইভাবে কিছুদিন পার হয়ে গেল। একদিন সন্ধেবেলায় রামার মা বাজারে গেল। রামের বোন, ওর ভাই, রামার বন্ধু রাজু আর আমি সবাই মিশে কথা বলছিলাম। এর মধ্যেই অন্ধকার হয়ে গেল। রামার বাড়ির দরজাটাকে কেউ জোরে জোরে ধাক্কাচ্ছিল। হঠাৎ সবাই ভয় পেয়ে উঠল। দরজাতে যেন কেউ ধাক্কা দিচ্ছিল। রামার মা ভেবে দরজাটাকে যখন খুলে দেখা হলো তো রামার মা ছিল না, অন্যই একটা বউ ছিল। দেখতে তো বেশ ভয়ঙ্কর ছিল, খুবই বিদঘুটে। ওর জামা কাপড় নোংরা ছিল আর চুল এলোমেলো করে উঠোনে দাঁড়িয়েছিল। তুমি আবার কে? আমার মা এখন বাড়িতে নেই, পরে এসো। এই বলে সে দরজাটাকে বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু সে হাত দিয়ে আটকে দরজাটাকে বন্ধ হতে দিল না। আমার নাম শিলা, শালিনীর বোন। শালিনী আপনাদের বাড়ি কাজ করে না? ওর সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, শালিনী আমাদের বাড়ি কাজ করে। দাঁড়াও, ডেকে দিচ্ছি। রামা শালিনীকে ডাকলো। সে বাইরে আসলো আর নিজের বোনকে দেখতে পেয়ে খুবই খুশি হলো। এর মধ্যে রামার মাও এসে গেল। ম্যাডাম, এ আমার বোন শিলা। শরীর খারাপ ছিল বলে কিছুদিনও হসপিটালে ভর্তি ছিল। এখন সুস্থ হয়ে ফিরে এসেছে। ও আমার সাথে ঘরের কাজ আর বাগানের কাজ করবে ম্যাডাম। না না, মাইনা দিতে হবে না, শুধু একটু খেতে দিলেই হবে। শরীর ঠিক নেই বলে একা রাখতে ভয় লাগে। আন্টি তাকে থাকার অনুমতি দিয়ে বাগানে তাকে কাজ করতে দিয়ে দিল। তার কি অসুখ আছে, সে কোন হাসপাতাল থেকে এসেছে, আন্টি কিছু জিজ্ঞেস করলো না। সেই রাত্রেই খুব জোরে বাজ পড়ার থেকে খুব বৃষ্টি হলো। কলোনিতে বিনা মেঘেই বৃষ্টি দেখে সবাই আশ্চর্য ছিল। পরের দিন থেকে বিদঘুটে আওয়াজ, বিদঘুটে চেঁচামেচি, কখনো কখনো কান্নার আওয়াজ। এইভাবেই সব দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন রামা আমাকে ডেকে, কৌশিক, কিছুদিন হলো কারোর কান্নার আওয়াজ, কারোর চেঁচামেচির আওয়াজে রাত্রের ঘুমটা ভেঙে যাচ্ছে। তুমিও কি আমার মতন কারোর আওয়াজ শুনতে পাচ্ছ নাকি? ভীষণ ভয় করছে। হ্যাঁ, শুনতে পাই।
তাই তো আমি নিজের ঘরে একলা থাকি না, আমি নিজের বাবার পাশে শুচ্ছি। কলোনিতে সবাই এমনি ভয় পাচ্ছে। কি হতে পারে বলো তো কৌশিক, যে পাড়ার ভেতরে সবাইকে এরকম ভয় দেখাচ্ছে? তখনই গাছের কাছে কিছু একটা নড়াচড়া করলো, মনে হলো যেন কেউ এসেছে। আমি এদিকে ওইদিকে দেখলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। রামা আর আমি বাড়ি চলে গেলাম। পরের দিন রামার মায়ের চেঁচামেচির আওয়াজ, আর বাইরে এসে দেখলাম তো রামার ঘরের বাগানটা পুরো ছড়ানো ছেটানো, প্রত্যেকটা গাছকে কেটে দেওয়া হয়েছে। এইসব কে করে থাকতে পারবে সন্দেহ করে আন্টি কিছু বলতে পারলো না, কারণ শিলা নতুন কাজে এসেছিল। কিন্তু শালিনীকে খুব বকলো। শালিনী কাঁদতে কাঁদতে চলে গেল। শিলাও তার নিজের বোনের পেছনেই গেল। কি জানি বাগানের গাছগুলো এরকম ভাবে কে উঠিয়ে ফেললো। ম্যাডাম খুব যত্ন করেন নিজের বাগানের, তাই এত রাগ করলেন। আমি বাগান নষ্ট করেছি? আমার বোনকে কাঁদিয়েছিস না, তোদের একটাকেও ছাড়বো না। বেচারি শালিনী জানতো না যে এই সবের জন্য তার বোনই দায়ী। পরের দিন সকালে রামার বাড়ির দিকে দেখলাম তো দরজাটা বন্ধ ছিল। দুধওয়ালা এসে দুধটাকে দরজার বাইরে রেখে দিয়ে গেল। খবরের কাগজটাও বাইরেই পড়েছিল। শালিনী ঘরের দরজা বন্ধ দেখে পেছন থেকে ঘরের ভেতরে চলে গেল। আর কিছুক্ষণ পরে জোরে জোরে কাঁদতে কাঁদতে বাইরে আসলো আর মাটিতে অজ্ঞান হয়ে গেল। সবাই রামার বাড়ির ভেতরে গিয়ে দেখার পরে ঘরের সব জিনিস ছড়ানো ছেটানো ছিল। আর একটু আগে গিয়ে দেখাতে রামার মা হলের মধ্যে মরে পড়েছিল। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে গিয়ে দেখাতে রামা আর তার বোনের মাথাটা কেটে দিয়ে হোল্ডারের মধ্যে চুল দিয়ে বেঁধে দিয়েছিল। ওদের শরীরটা বাথটাবে নগ্ন অবস্থায় পড়েছিল, কিন্তু শেখরকে আর পাওয়া যাচ্ছিল না। পুরো ঘরে খুঁজে দেখার পরেও পাওয়া গেল না। কলোনির লোকেরা এদিকে ওইদিকে খুঁজল, কিন্তু খুঁজে পেল না। বাইরে বাগানের দিকে কারের পাশে কাউকে চেঁচামেচি করতে শোনা গেল। সেইখানে দেখাতে শেখর কারের তলায় পড়েছিল। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমার বাবা পুলিশে খবরটা জানায়। পুলিশ আসলো আর নিরীক্ষণ করতে শুরু করলো। সব লাশগুলো নিয়ে যাওয়া হলো। আর অন্যদিকে শেখরের জ্ঞান ফেরাতে পুলিশ সেইখানে আসলো। তোমার নাম কি? শেখর। সরি শেখর, তোমার মা আর তোমার বোনেরাও মারা গেছে। হ্যাঁ, আমি আমার নিজের চোখে মাকে মরতে দেখেছি। আসলে কি হয়েছে শেখর? তোমার পরিবারকে কে মারলো? সেই সেই চাকরানির বোন আমার মা আর আমার বোনেদেরকে মেরে ফেললো। শেখর, আমাকে ভালো করে বলো কাল রাতে কি হয়েছিল। গতকাল খাবার খাওয়ার পরে আমার বোনেরা ঘরে শুতে চলে গেল। মা আর আমি শুতে ঘরের মধ্যে যাচ্ছিলাম, তো কেউ পেছন থেকে এসে মায়ের মাথাতে জোরে একটা মারলো। মায়ের মাথার থেকে রক্ত বের হচ্ছিল। মা পেছনে মুড়ে দেখলো তো শিলা লোহার বড় রড ধরেছিল। এইসব দেখে আমি মাকে ধরে কাঁদছিলাম। মা আমাকে সেখান থেকে পালিয়ে যেতে বলল। পেছনে দেখতে দেখতে মামা বলে ডাকতে ডাকতে আমি মুখ্য দরজার দিকে পালাচ্ছিলাম। তারপরে সে মাকে জোরে একটা মারলো। আমি ভয়তে কারের তলায় লুকিয়ে গেছিলাম। বনে যে কি করে মারলো আমি জানি না। ঠিক আছে কেঁদো না শেখর। শিলার সঙ্গে কথা বলে অন্য জিনিস জানতে হবে। আগে সেই চাকরানি শালিনীকেও গিরফ করে নাও। পুলিশ থানাতে নিয়ে গিয়ে শিলাকে জিজ্ঞেসবাদ করাতে বাগানের গাছগুলো নষ্ট হয়েছে বলে আমার বোনকে বকাবকি করা হয়েছে। আমি ওই বাগান নষ্ট করেছি। এই বাড়িতে কাজে আসার আগে আমি মানসিক হাসপাতালে ছিলাম। অনেক ছোটবেলায় অ্যাক্সিডেন্টে আমার বাবা মার মৃত্যুর ফলে আমি ছোটবেলাতেই পাগল হয়ে গেছিলাম। সেই তবে থেকে হসপিটালে ভর্তি করে দিদি আমার সমস্ত চিকিৎসা করছিল। এখন আমি ভালো আছি জেনে দিদি আমাকে বাড়িতে পাঠাতে চেয়েছিল, কিন্তু দিদি তো এটা জানতো না যে আমি এখনো পুরোপুরি ঠিক হইনি। রমা আর হেমাকে যখনই দেখতাম মনে মনে ভাবতাম আমি কেন ওদের মতন হইনি। সেই দুঃখে মাঝরাত্রে উঠে জোরে জোরে কাঁদতাম। হাসপাতালের সবাই বলা বলি করত অমাবস্যা আর পূর্ণিমার দিন পাগলেরা নাকি অস্থির হয়ে পড়ে। জানি না কথাটা সত্যি কিনা, কিন্তু সেদিন অমাবস্যা ছিল
হঠাৎ মাথার মধ্যে খুব ব্যথা করছিল, তাই আমি জোরে জোরে চেঁচাতে চেঁচাতে রমার ঘরের সামনে আসি। তখন রমা আর কৌশিক বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। আমার পায়ের আওয়াজ শুনেই দুজনে যে যার ঘরে ঢুকে পড়ে। জানি না কেন তখন আমার বাগানের সমস্ত গাছগুলো উঠিয়ে ফেলতে ইচ্ছা করে। আমি পুরো বাগানটা নষ্ট করে ফেলি, আর সেই জন্য আমার মায়ের মতন বড় বোনকে সেইভাবে অপমান করতে দেখে আমার মাথার ঠিক থাকে না। তাই সবাইকে মেরে ফেলেছি, শুধু ওই শেখর বেঁচে আছে। ছেড়ে দিন, আমি ওকেও মেরে ফেলবো। এইভাবে চেঁচাতে থাকা শিলাকে পুলিশ আবার পাগলাগাড়াতে দিয়ে দিল। শালিনীকে নিরীহ ভেবে ছেড়ে দেওয়া হলো। তারপরের থেকে শেখর আমাদের সঙ্গেই থাকতে শুরু করলো। সবাই সেই ভয়ঙ্কর ঘটনাটাকে ভুলে যেতে চায়, কিন্তু হঠাৎ তেমনই আবার চেঁচামেচি আর কান্নাকাটি শোনা যায়। তখন মনে হলো যেন শিলা ফিরে আসেনি। তো পরের দিন পাগলাগাড়ে গিয়ে দেখা হলো যে শিলাকে বড় বড় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেই দিন রাত্রেই হঠাৎ কারোর নুপুরের আওয়াজ শোনা যাচ্ছিল, শেয়ালদের চেঁচামেচি। প্রত্যেক রাতে কিছু না কিছু একটা ঘটতো। বরং এমন ছিল, শিলা যা করেছিল তারপরে শালিনীকে কেউ আর কাজে রাখলো না। আমরা শালিনীর বাড়ি গেছিলাম যে সে কি করছে দেখার জন্যে। শালিনী ভূত বলে খুব চেঁচামেচি করছিল আর কাউকে কাছে আসতে দিচ্ছিল না। আমার বাবা জিজ্ঞেস করলো, ভূতকে? তুমি কাকে ভূত বলছো শালিনী? রমা ভূত হয়ে গেছে, বলছে আমাকে মেরে ফেলবে, আমাকে ছাড়বে না। আর সেইখান থেকে পালিয়ে গেল। কি রামা ভূত হয়ে গেছে? ওর বোনের কারণে তো পুরো পরিবারটা মরে গেল। আমরা এই ভেবে সেইখান থেকে চলে গেলাম যে শালিনী পাগল হয়ে গেছে বলে। কিন্তু আমি শালিনীর কথা ভাবতে ভাবতেই শুলাম। মাঝরাতে হঠাৎ সব কুকুররা চেঁচামেচি করতে শুরু করে দিল। আমি উঠে বালকনির থেকে দেখলাম পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ। কৌশিক, এদিকে আয়। আমি ভয় পেয়ে যখন পেছনে মুড়ে দেখলাম তখন সত্যিতে রামা পেছনে ছিল। রামা, রামা, তোমাকে মেরে থাকা সেই শিলাকে পুলিশ ধরে আবার পাগলাগারে দিয়ে দিয়েছে। তুমি শুধু আমার একমাত্র বন্ধু ছিলে, আমি জানতাম না যে এমন হবে। শিলা আমাকে মেরেছে, কিন্তু মারবার আসল প্ল্যান শালিনী, রাজু। কি, শালিনী রাজু? হ্যাঁ, সেই মারা করিয়েছে। তোমাদের পাড়ায় আসার আগে রাজুর সাথে আমরা সবাই খেলতাম, কিন্তু তুমি আসার পরে তোমার সাথে বেশি সময় থাকতাম, কারণ তোমার মা ছিল না। রাজু সেটা সহ্য করতে পারে না, তাই শালিনীকে পয়সার লোভ দেখিয়ে আমাকে খুন করতে বলে। আর শালিনীও ভাবে ওই পয়সা নিয়ে ওর বোনের সাথে ও এই শহর ছেড়ে দূরে চলে যাবে, কিন্তু ও খুন করলে পুলিশ ওকে ধরে ফেলতো। ওর বোন যেহেতু পাগল, তাই ওর বোনকে দিয়ে এই কাজ করিয়ে পাগলের হাসপাতালে ভর্তি করে কদিন বাদেই ছাড়িয়ে নিয়ে যাবে। তাই এই প্ল্যান করেছিল। বাগান নষ্ট করার জন্য ওকে বকা হয়েছিল। এই ঘটনাটাকে কাজে লাগাবে বলে ওর বোনের সামনে ও খুব দুঃখ প্রকাশ করে। এই সুযোগে ও আমার পুরো পরিবারকে খুন করে ফেলেছে, আমাকে আর আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। ওর শাস্তি না হওয়া পর্যন্ত আমার আত্মার শান্তি হবে না। ও ও আমার জন্য তুমি নিজের প্রাণ হারালে, আমি আর ছাড়বো না, ছাড়বো না। আমি আমার বাবাকে সব কথা জানিয়ে দিয়ে সেই শালিনী আর রাজুকে শাস্তি দেব। আমি তাড়াতাড়ি বাবার কাছে গেলাম, সব কথা জানিয়ে দিয়ে পুলিশকে সেইখানে ডেকে রাজুর ঘরে গেলাম। পুলিশ যখন রাজুকে জোর করে সব জিজ্ঞেস করলো, তো রাজু মেনে নিল যে সে শালিনীর সঙ্গে মিশে এই সব জিনিস ঘটিয়েছিল। রাজুকে কারেকশন হোমে রাখা হলো। রামার আত্মাও শান্তি পেয়ে গেল, আর দেখতে দেখতে হাওয়াতে মিশিয়ে গেল। আমার কারণে শেখর অনাথ হয়ে গেল। রামার, ওর মায়ের আর ওর বোনের মৃত্যুর কারণে আমি খুবই দুঃখিত ছিলাম। তাই বাবা নিজের ট্রান্সফারটাকে অন্য জায়গাতে আরেকবার করে নিল এবং শহরে নিয়ে যাওয়া হলো। আর শেখরকে নিজের ভাইয়ের থেকেও বড় মানছিলাম।